This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোর বাড়িতে মামলা ঢুকুক। আগেকার দিনে যখন ওই প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হতো না, তখন এরকম অভিশাপ দিত, জানেন তো। তখন মামলা ঢোকা মানে এটা মারাত্মক ব্যাপার ছিল। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আচ্ছা, স্বাস্থ্য দপ্তরকে কি খাদ্য কিংবা শিক্ষা দপ্তরে এরকম কোনো অভিশাপ দিয়েছিল? সিরিয়াসলি মনে হচ্ছে নিয়োগ দুর্নীতি আর রেশন দুর্নীতির কল্যাণে শিক্ষার খাদ্য দপ্তরে মামলা ঢুকেছে, সে তো বহুদিন হয়ে গেল। দুর্নীতির অভিযোগে সিবিআই আর ইডি এই সাঁড়াশি চাপও তো রাজ্যের এই দুই দপ্তরকে সামলাতে হচ্ছে অনেক দিন ধরে। সামলাতে একদম সিজনড হয়ে গেছে। আজ সেই তালিকায় বাকি ছিল স্বাস্থ্য দপ্তর, 16 কলা পূর্ণ। স্বাস্থ্য দপ্তরের কল্যাণে কিন্তু রাজ্যের মুকুটে আরেকটা দুর্নীতির পালক যোগ হয়ে গেল। বাকি আর কিছু নেই, 360 ডিগ্রি। কেউ প্রশ্ন করতেই পারেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তাহলে গোটা স্বাস্থ্য দপ্তরের কাঁধে এরকম দুর্নীতির দায় চাপানোটা সেটা কি ঠিক হচ্ছে? পয়েন্ট একদম নোট করতে হবে। সত্যি তো, আরজি করে যদি কোনো দুর্নীতি হয়েও থাকে, তাহলে স্বাস্থ্য দপ্তরকে ওইভাবে জুড়ে দেওয়াটা ঠিক নয়, এটা ভাবতে হবে। কিন্তু সত্যি কি ভাবতে হবে? ভাবলে কি দেখা যাবে? এটা বুঝতে হলে একটু পেছন দিকে ফিরে তাকাতে হবে। বেশি না, সামান্য পেছনে। ওই 2023 সালে, গত বছর এপ্রিল মাসে আরজি কর হাসপাতালে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। তার মধ্যে যেরকম আর্থিক দুর্নীতি ছিল, তেমনই ছিল বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, বেশি দামে অক্সিমিটার বা ওই তারপর অক্সিজেনের যন্ত্র বা কর্মী নিয়োগ, ইউজি পিজি কাউন্সিলিংয়ে বেনিয়ম, ভর্তির সময় বেনিয়ম, এরকম অনেক অভিযোগ। আর এই সমস্ত অভিযোগ যিনি তুলেছিলেন সেই আখতার আলী তখন আরজি করের ডেপুটি সুপার ছিলেন। আখতার আলী প্রথমে স্বাস্থ্য দপ্তরে আর পরে রাজ্যের দুর্নীতি দমন শাখায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। নাম তো এখন সবাই জেনে গেছেন, নাম তো শুনাই হোগা, সন্দীপ ঘোষ। তাদের নাম করে একদম অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগ পেয়ে পদক্ষেপ করা তো দূরের কথা, উল্টে অভিযোগ করার অপরাধেই নাকি আখতার আলী ট্রান্সফার হয়ে গেছিল। আরজি কর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেলে পাঠানো হয় আখতার আলীকে। এবার ভাবুন, এই টাচটা কোথাও গিয়ে কি ওই স্বাস্থ্য দপ্তরকে কেন জুড়ে দিচ্ছি সেটা বোঝাতে সক্ষম হলো। দিন পাঁচেক আগে 1 বছরের পুরনো সেই অভিযোগের ভিত্তিতেই তো সিট গঠন করেছিল রাজ্য। ভাবুন কাণ্ড, সিট গঠন করেছিল মানে নিশ্চয়ই রাজ্য সরকারও কিছু না কিছু প্রমাণ পেয়েছিল। ওই হাসপাতালের বিরুদ্ধে ওটা অভিযোগের প্রাথমিক প্রমাণ খানিকটা পেয়েছিল বলেই তো সিট গঠন, নইলে তো করতো না। যদিও বিজেপি আর সিপিআইএম নেতাদের সন্দেহটা একটু অন্যরকম। তাদের ধারণা যে তিলোত্তমার ধর্ষণ আর খুনের অভিযোগ থেকে নজর ঘোরাতেই 1 বছরের পুরনো অভিযোগকেই জলটল ছিটিয়ে জীবন্ত করে আবার বাজারে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। হতে পারে, মানে সব কিছু সম্ভব আর কি, এরকমই আর কি সবাই ভাবছেন। আজকাল আপনি একটু কথা বলে দেখুন চারপাশে, আপনারা নিজেরাও হয়তো এরকমই ভাবছেন। হয়তো একই রকম সন্দেহ করেছিলেন বলেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আখতার আলী। দেখুন, ভদ্রলোককে কিন্তু দোষ দিতে পারবেন না। কারোর মনে হতেই পারে, আরে এই ভদ্রলোক তো আদা জল খেয়ে ওই সন্দীপ ঘোষের পেছনে লেগেছেন। দেখুন, ব্যক্তিগত শত্রুতা থাকলে লোক একটা অভিযোগ যে কোনো জায়গায় ছেড়ে দেয়, বিশেষ করে সংবাদ মাধ্যমে কোনো রকম একটা অভিযোগটা ছুড়ে দিতে পারলেই হলো আর কি। এই ভদ্রলোক আখতার আলী ইনি কিন্তু যেখানে অভিযোগ করার নিয়ম মেনে সবকটা জায়গায় করেছেন, নিজের পরিচয় দিয়ে করেছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরে করেছেন, ভিজিলেন্সে করেছেন। এবার খেয়াল করে দেখুন, এই সমস্ত জায়গাগুলোতে যদি সেই অভিযোগগুলো মিথ্যে প্রমাণিত হতো প্রথমত, তাহলে তিনি তো বেকায়দায় পড়তেন।
দ্বিতীয়ত এই অভিযোগটা করেছেন তখনই তিনি জানতেন যে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী, সেটা কোর্টও এখন মনে করছে। সে যাই হোক, কিন্তু তিনি যদি জানতেন যে সন্দীপ ঘোষ অতটা প্রভাবশালী, তাহলে তার নাম ধাম প্রকাশ হয়ে গেলে তাকেও তো বিপদে পড়তে হতে পারত। সেই ঝুঁকি নিয়েছিলেন, মানে কোথাও গিয়ে তার মনে হয়েছিল জলটা যেখান দিয়ে বইছে আর চুপ করে থাকাটা সম্ভব না, তাই জন্য তিনি মুখ খুলেছিলেন। সেই মামলার শুনানিতে গতকাল হাইকোর্টও কিন্তু জানতে চেয়েছে 1 বছরের পুরনো একটা অভিযোগ নিয়ে হঠাৎ রাজ্য সরকারের এতদিন পর হঠাৎ টনক নড়ল কেন, তাও আবার এমন একটা সময় যখন অলরেডি বিভিন্ন রকম বিতর্কে জড়িয়ে গেছেন তিনি। এবং সব থেকে বড় কথা, যখন তিনি নিজে পদত্যাগ করতে চেয়েছেন, চাকরি ছাড়তে চেয়েছেন, সেই সময় তাকে ধরে বেঁধে বাবা বাছা করে প্রায় অন্য একটা হাসপাতালে ন্যাশনাল মেডিকেল কলেজের ওই প্রিন্সিপাল পদে তাকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এই ঘন্টা দুয়েকের মধ্যেই, চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ করার ঘন্টা দুয়েকের মধ্যে। তখনও তাদের কারোর টনক নড়েনি, এর বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে। হঠাৎ করে যখন মনে হচ্ছে ব্যাপারটা খুব বেকায়দায়, গলার কাঁটাটা একটু বেশি খচখচ করছে, তখনই সিট, আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তো ওই সিটকে একদম সিটে বসিয়ে দিয়েছেন। সিটের হাত থেকে তদন্তটা কেড়ে নিয়ে কাকে দিয়েছেন জানেন? সিবিআইকে। এবার ভাবুন, কোথাও গিয়ে যদি এরপর সিবিআইকে এই তদন্ত করতে হয় যে রাজ্যের আর কোন কোন বিষয়ে তাদের তদন্ত করার দরকার আছে, তাহলে তাদের দোষ দেওয়া যাবে এরপর? কোথায় নেই বলুন তো। আরও একটা কথা, সন্দীপ ঘোষ কি ভবিষ্যৎদ্রষ্টা? সেজন্য কি দুদিন আগে তাকে পুলিশের ওই যে বিশেষ তদন্তকারী দল সিট তাকে ডেকে পাঠিয়েছিল? তিনি কিন্তু যাননি। যতবার হাজিরা দিয়েছেন সব সিবিআই এর কাছে, এতবার হাজিরা দিয়েছেন, এত সময় দিয়ে হাজিরা দিয়েছেন, কারোর তো মনে হচ্ছে যে উনি আবার সিবিআই জয়েন করে গেলেন নাকি, সকালবেলা ঢুকছেন রাত্রিবেলা বেরোচ্ছেন, আমরা এরকম অফিস করি যেরকম সেরকম আর কি, টানা রোজ 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 রোজ। বলা তো যায় না ওনার যা চাকরি ভাগ্য কখন কি হয়ে যায়। আরও একটা কথা, সন্দীপ ঘোষ কি এমন কেউ যাকে ধরলে বড় কোনো মাথার কাছে পৌঁছে যাবে তদন্তকারীরা? সেজন্য কি তাকে আগলে রাখার চেষ্টা হয়েছে? সন্দীপ ঘোষ কি স্বাস্থ্যকর্তাদের নয়নের মণি? যদি তাই হয় তাহলে আরজি করের খাল দিয়ে সিবিআই ঢুকলো বটে, কিন্তু তারা ভবিষ্যতে ওই স্বাস্থ্য দপ্তরের মূল নদীতে গিয়ে ঝাঁপ দেবে কিনা, বা ওই খাল দিয়ে খালপথে ইডিকেও ডেকে আনবে কিনা, সেটা কেউ হল অফ করে বলতে পারবেন? সন্দীপ ঘোষ নাকি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্রগুলো, একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সিবিআই নেবে, সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে। এই আরজি করে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে। রাজ্য সরকারের কাছে অভিযোগ 2023-এ করার পরও তড়িঘড়ি করে এখন এসআইটি ফর্ম করা অনেক কটা কোশ্চেন এসেছে। যেহেতু মানি লন্ডারিংয়ের ব্যাপার থাকতে পারে বা মানি ট্রেল থাকতে পারে, সেহেতু সিবিআইয়ের সাথে সাথে ইডিরও স্বতঃপ্রণোদিতভাবে বা সুমোটোভাবে এই তদন্তে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত। এটা তো আমি দীর্ঘদিন ধরে ওনার বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। আমি যখন একটা কমপ্লেন করলাম তো ওটা তো খুঁটিয়ে দেখা উচিত, কিন্তু তারপরে যখন এই 9 তারিখে ঘটনাটা হলো, তারপরে 16 তারিখে মনে হয় গভর্নমেন্ট তখন চাপে পড়ে একটা সিট কমিটি গঠন করে। ডাক্তার প্রণাম জানাই, তিনি একজন হুইসেল ব্লোয়ার, 1 বছর আগে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আশা করবো সিবিআই পেছন প্রেডিকেটেড অফেন্স নেবে, যেহেতু এখানে আর্থিক অনিয়ম আছে। বিজেপি বা এখানকার বিরোধীরা তারা প্রথম থেকেই জাস্টিসের বদলে কুর্সি চেয়েছে। তারা জাস্টিস নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়। যদি জাস্টিস নিয়ে ভাবিত হতো তাহলে সবার আগে তাদের উচিত ছিল সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও অভিযান করা। আচ্ছা দেখুন, একটা জিনিস ভাবছিলাম, এই ইডির একটা বিশেষ ক্ষমতা আছে জানেন তো, মানে তারা কিন্তু যদি একবার ঢোকে তারা কিন্তু প্রয়োজনে গ্রেফতার টেপ্তার করতে পারে। মানে সিবিআইয়ের থেকে তাদের পক্ষে গ্রেফতার করাটা অনেক সহজ। সিবিআই কি ইডির জন্য ওয়েট করছে নাকি? সেই জন্যই কিছু কিছু পদক্ষেপ তারা নিচ্ছে না।
জানি না, কিন্তু এই যা যা বক্তব্যগুলো শুনলেন, এবার যদি বলি যে স্বাস্থ্য দপ্তরই খাল কেটে সিবিআইকে ডেকে আনলো, ভুল বলবো কি? 1 বছর আগে আক্তার আলী যখন প্রথম এই অভিযোগ করেছিলেন, তখন যদি তারা কোথাও গিয়ে ঠিক ঠিক বন্দোবস্ত করতো, ব্যবস্থা নিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো কি? এবং আরও একটা কথা, আক্তার আলীর এই অভিযোগকে স্বাস্থ্য দপ্তর গুরুত্ব না দিলেও TV9 বাংলা কিন্তু গুরুত্ব দিয়েছিল। তখন লাগাতার আমরা খবর করেছিলাম, পর দেখিয়েছিলাম কি কি, কারণ তথ্য প্রমাণ যেগুলো দিয়েছিলেন সেগুলো তুলে ধরে আমরা প্রশ্ন তুলেছিলাম। উত্তর আসেনি, কিন্তু প্রশ্নগুলো সেগুলো তো রয়ে গেছে। এখন সিবিআই খুঁজবে, এবং সবথেকে বড় কথা, যে তদন্তটা স্বাস্থ্য দপ্তর এড়াতে চেয়েছিল, তারা তদন্তের ঢেকিটা গিলল এমন একটা সময় যখন সন্দীপ ঘোষ নিজে বিড়ম্বনায়, আর তাকে নিয়ে স্বাস্থ্য দপ্তরও বিড়ম্বনায়। সত্যি বলতে কি, এই মুহূর্তে তো স্বাস্থ্য দপ্তরকে দেখে মনে হচ্ছে তারা চরম বিভ্রান্ত। বুধবার রাতে স্বাস্থ্য সচিব জানান যে আন্দোলনকারীদের দাবি মেনে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। কী কী সিদ্ধান্ত? 1, তারা আরজি করের অধ্যক্ষ পদ থেকে সুরিতা পালকে সরিয়ে দিচ্ছেন। 2, আরজি করের সুপার পদ থেকে বুলবুল মুখার্জিকে সরাচ্ছেন। আর 3, যেটাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে সবার মনে হয়েছিল, সেটা হলো ওই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদ থেকেও সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তার আগের থেকেই বলতে শুরু করেছিলেন ঢুকতে দেবেন না। দেখুন, চারপাশে যেভাবে বিক্ষোভ জমা হচ্ছিল, কোথাও গিয়ে সেটা খুব বড় জায়গায় যেতে পারে, এটা রিড করেই সম্ভবত এই পরপর সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। মনে হচ্ছিল এইভাবে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাহলে ভেতরের ওই জমে থাকা ক্ষোভগুলো নিশ্চয়ই বেরিয়ে যাবে, থিতিয়ে যাবে। সে তো হয়নি, অবশ্য আপনারা দেখেইছেন কি হয়েছেন তারপর। দেখুন, স্বাভাবিকভাবেই সেদিন কিন্তু স্বাস্থ্য সচিবকে আমাদের রিপোর্টার এবং অন্যান্য সংবাদ মাধ্যমের রিপোর্টাররাও প্রশ্ন করেছিলেন, সন্দীপ ঘোষের তো চাকরিটা গেল, চাকরি গেল মানে হচ্ছে ওই যে নতুন সদ্য তিনি পদ পেয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ, সেই পদ তো গেল, তাহলে রইলটা কি? এখন ডেজিগনেশনটা কি হলো? তিনি তো ঘরেরও না, এপাশেরও না, ওখানে তিনি আরজি ছিলেন, সেখানকার প্রিন্সিপালের পদটা গেছে, এদিকে তিনি ন্যাশনালে গেলেন, সেটাও গেল, তাহলে ডেজিগনেশনটা কি রইল? তিলোত্তমার ঘটনার পর তো তিনি অলরেডি আরজি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফাই দিয়ে বসেছিলেন, সরকারি চাকরিটাও ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি ছাড়তে চাইলেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো তাকে ছাড়েনি। তারাই তো তাকে ধরে বেঁধে 2 ঘন্টার মধ্যে ওই ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপালের চেয়ারে বসিয়ে দিয়েছিল পুনর্বাসন। এবার পুনর্বাসন দিয়েও চাকরি চেয়ারটা যখন তারা কেড়ে নিল, কিন্তু তারা তো আবার বরখাস্ত করলো না, তাহলে সন্দীপ ঘোষের অবস্থানটা কি? তিনি কি ত্রিশঙ্কু, বা তিনি কি নোম্যান্স ল্যান্ডে আছেন? দেখুন, আমাদের এই প্রশ্নগুলো যে খুব একদম ওই সময়ে পার্টিনেন্ট প্রশ্ন, যুক্তিযোগ্য প্রশ্ন, সেটা আপনারা বুঝতে পারছেন। আমাদের রিপোর্টার সৌরভ দত্তর কাছে কিন্তু প্রমাণ আছে যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সেদিনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করা হচ্ছে বলে সিদ্ধান্ত হয়ে গেছিল। রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্যকর্তার সেই মেসেজ, সেটাও সৌরভের কাছে আছে। সে যাই হোক, যে রাজ্যে চাকরির জন্য বছরের পর বছর ধর্ণা দিতে হয়, আন্দোলন করতে হয়, সেই রাজ্যে এক সরকারি আধিকারিক চেয়ার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন চেয়ার পাচ্ছেন, সেটা শুনলে তো হইচই হবেন। এটাও হয়েছিল। তারপর কি হয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছে। সন্দীপ ঘোষকে, যেখানে রাজ্যে চাকরির অভাব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি, আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম। আরজি কর, এনআরএস, এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলে, এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায়।